নমস্কার। পাঁচ মিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, দিল্লিতে মমতা ব্যানার্জি ফের সমূর্তিতে অবতীর্ণ হলেন। আজ এই বিষয় নিয়েই আমরা কথা বলবো এবং আজ আমাদের সঙ্গে আছেন ডাক্তার অরিন্দম বিশ্বাস, জাতীয় বাংলা পরিষদের সভাপতি, এবং অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। আপনাদের দুজনকে স্বাগত। প্রথমেই আপনাদের দুজনের কাছে সংক্ষিপ্তভাবে জেনে নিতে চাইবো যে আজকে দিল্লিতে মমতা ব্যানার্জির যে ভূমিকা দেখলেন, এটাকে কিভাবে দেখছেন? প্রফেসর দাস, আপনি যদি শুরু করেন। প্রথমেই বলি যে দিল্লি যাওয়ার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই ছিল, কিন্তু বিশেষ কারণে অজিত পাওয়ারের মৃত্যুতে তিনি এটা ডেফার করেছিলেন এবং আজকে তিনি দেখা করেছেন। কিন্তু যে কোনো কারণেই হোক তিনি আলোচনাটা ফলপ্রসূ হয়নি, কারণ তিনি ঘোষণা করেছেন ওখান থেকে বেরিয়ে যে তিনি অপমানে বেরিয়ে এসছেন। দেখুন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে দেখা করতে যেতেই পারেন, কিন্তু সেইখানে রাজনীতি যদি বেশি হয় সাংবিধানিক বিষয়গুলোর থেকে, তাহলে যেটা হয়, এবার বলি ন্যারেটিভ বা পারসেপশনের কথা, তৃণমূল কংগ্রেস বারবার বলে আসছিল নির্বাচন কমিশন যে হেনস্থা করছে, সেই হেনস্থা সাধারণ মানুষের কাম্য নয়। আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মনে করি যে যে রাজনৈতিক পার্টি বিশ্বাসী হোক না কেন, সে তৃণমূল কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, বাম হতে পারে, বা আইএসএফ হতে পারে, সাধারণ মানুষ তার যে রাজনৈতিক বিশ্বাসী হোক, সে কি এই হেনস্থাটা, অপদস্থ হওয়াটা, এটা কখনো ভালো চোখে দেখতে পারে? সেই মানুষের হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গেছেন এবং সেখানে যথারীতি অসম্মানিত হয়েছেন, উদ্ধত আচরণ বলেছেন, বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে সেটা জানিয়েছেন। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের পাশে আছেন, যাদের হেনস্থা হচ্ছে তাদের জন্য লড়াই করছেন। তার অনেক প্রশ্নের উত্তর না পেয়ে তিনি সরাসরি মুখোমুখি আবার প্রশ্ন করতে গেছিলেন। এখানে অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে রাজনৈতিক আবেগ রাজ্যের সেটা তার পক্ষে যাচ্ছে। ডক্টর বিশ্বাস, আপনার কাছ থেকে জানতে চাইবো, আজকে এমন একটা সময় মুখ্যমন্ত্রী দিল্লিতে গেলেন যখন সংসদ চলছে, তার মানে তিনি কি চাইছেন যে তার যে অভিযোগ কমিশনের বিরুদ্ধে, সেটাকে জাতীয় স্তরে যাতে দৃষ্টি আকর্ষণ করা যায়, সেই জন্য তিনি এইটা কর্মসূচিটা নিলেন? দেখুন, নেগেটিভ আর পজিটিভ মিলে আমি বলবো। একটা হচ্ছে একটু ড্রামাটাইজেশনও হচ্ছে। দিল্লি পুলিশ পুলিশ দিয়ে রেখে দিচ্ছে, লোককে বেরোতে দেবে না, একটা কিরম যেন একটা ড্রামাটাইজেশন হচ্ছে, নাটকীয়তা আছে এটার মধ্যে। আর সব থেকে নেগেটিভ যেটা আমার লাগলো আজকে, সেটা হচ্ছে আমি গুনে গুনে দেখেছি মাত্র 11টা মিডিয়া ন্যাশনাল জায়গায়, দিল্লির মতন একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলেন। গুনে গুনে 11টা মিডিয়া। এটা এক সময় মমতা ব্যানার্জি থাকলে প্রায় 40টার ওপর, মানে একটার ওপর আরেকটা বুম থাকতো। তো সেই জায়গা থেকে মানে এইটা যে মিডিয়া খুব গুরুত্ব দিচ্ছে না, এটা একটা বিষয় বোঝা গেল। মানে অল ইন্ডিয়া মিডিয়া, এখন গদি মিডিয়া বলুক যাই বলুক, গুরুত্ব দেয়নি, এটা মানতে হবে এট দ্য এন্ড অফ দ্য ডে। দ্বিতীয়ত হচ্ছে এবার পজিটিভ জায়গাটা হচ্ছে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতন যারা আলোচনা করছি, বিশ্বজিৎ বাবুর মতন আপনি, একটা সেকশন এটা বলবেন এত দেরি করে কেন? এসআইআর তো অনেকদিন ধরেই হচ্ছে, হঠাৎ এতদিন পরে এতগুলো চিঠি লেখার পর হঠাৎ কেন আজকে গিয়ে উনি ওখানে উপস্থিত হলেন? পুরো বিষয়টা হচ্ছে নির্বাচনের। আজকে উনি যদি বাজেট নিয়ে দিল্লিতে গিয়ে ধর্ণা দিতেন, এটা বাঙালির পক্ষে বা বাংলার মানুষের পক্ষে অনেক লাভবান হতো। কিন্তু উনি এসআইআর নিয়ে কয়েকজনকে নিয়ে কালো কাপড়ে, সেটা কিন্তু খুব দৃষ্টিকটু হয়নি একটু, মানে দৃষ্টিকটু বলবো, মানে অত্যন্ত, এটা আমি বলবো এই টাইপের পলিটিক্সটা খুব আমি মেনে নিই না কখনো, যে একটা লোককে কালো কাপড়ে সব করে রাখলে এইভাবে প্রোটেস্ট বা ওটা দরকার হয় না। তো জিনিসটা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে পলিটিক্সটা একটা পপুলার পলিটিক্স খেলা হলো, এই পপুলিস্ট মেজার নেওয়া হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চিফ মিনিস্টার কিছু ভাষা, যেটা আমি একদম মানে এন্ডোর্স করতে পারি না, লায়ার, ঝুটা, বেইমান, এটা একটা চিফ মিনিস্টারের কাছ থেকে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইট ইজ নট এক্সপেক্টেড। আর নির্বাচন কমিশনে সাহস হবে না কখনো একটা স্টেটের চিফ মিনিস্টারকে অপমান করা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার পুরনো ফর্মে ফিরতে চাইলেন,
যেটা এখন আর উনি পারবেন না। এক সময় যেটা 15 বছর আগে যেটা করেছেন সেটা এখন পারবেন না। 15টা বছর কেটে গেছে, চিফ মিনিস্টার হয়ে উনি আছেন। তো এখন একটু বাক্যালাপ, একটু কথাবার্তায় পস্টারিং, জেস্টারিং একটু পাল্টাতে হয়। তো সেইটা উনি ফেরাতে চেষ্টা করেছিলেন, সেই রকম হয়নি। কিন্তু একটা কথা বক্তব্য হচ্ছে, মানুষ যেটা নিয়ে প্রশ্নটা তুলবেন এত দেরি করে কেন? সাফারিং তো অনেকদিন ধরে হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, মিডিয়া গুরুত্ব দেয়নি, জোর করে মিডিয়াকে গুরুত্ব দেওয়ানোর জন্য একটা মানে ড্রামাটাইজেশন করা। তৃতীয়ত হচ্ছে, বাংলা তো কিছু পেল না, বাজেট ছেড়ে দিয়ে এসআইআর নিয়ে, তার মানে তোমার একটাই চিন্তা হচ্ছে নির্বাচনী বৈতরণীটা পার করা। এই তিনটে জিনিস কিন্তু মানুষ প্রশ্নটা তুলবে। তো এটা গেল। কিন্তু তবুও বড় একটা সেকশন, তাও আমি বলবো, এসআইআর নিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বললেন, পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা পাওয়া গেল। তো সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্লাস পয়েন্ট নিয়ে বেরিয়ে গেলেন। আর এসআইআর তো বিজেপি ওয়াকওভারটা দিয়েই দিয়েছে, ওয়াকওভারটা আরো প্রশস্ত করে দিল পথটাকে। প্রফেসর দাস, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এসআইআর অবিজেপি আরো কয়েকটি রাজ্যে হচ্ছে, কিন্তু তারা এইভাবে মমতার মতো প্রতিবাদ করছেন না। তাহলে কি আমরা বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে ভয় পাচ্ছেন? না, ভয় পাচ্ছেন না। একটা জিনিস বুঝতে হবে যে বাংলার যে পলিটিক্যাল কালচার, অন্যান্য যে রাজ্যগুলো তাদের পলিটিক্যাল কালচার তেমন নয়। কারণ বাংলায় যে রাজনৈতিক বহুত্ববাদ আছে, অনেক রাজ্যে কিন্তু সেই রাজনৈতিক বহুত্ববাদ বা বুদ্ধিমত্তা নেই। দ্বিতীয় যে কথাটা বলবো যে দেখুন, ইলেকশন কমিশন একটা সাংবিধানিক বডি, তারা তাদের কাজ করছে। কিন্তু আপনি ভাবুন, একটা প্রতিষ্ঠান এরকম একটা কাজে নেমেছে। প্রথম কথা হচ্ছে, এই হেনস্থার মূল কারণ হচ্ছে সময়। তাকে একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে। সুকুমার রায় সেই চণ্ডীদাসের খুড়োর মতো আজব রকম কল করেছেন, চণ্ডীদাসের খুড়ো। তিনি কত মাইল পথ কত মিনিটে যাবেন, সেটা ইলেকশন কমিশন সেই কাজটা করছেন। করতে গিয়েই যত সব ভুল হচ্ছে, কারণ যে সফটওয়্যারটা তারা ব্যবহার করছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেটা টেস্টেড নয়, আগে পরীক্ষা করা হয়নি সেরকম। আর যে এসওপি তারা দিচ্ছে, মানে 45 দিনে তারা প্রত্যেক এক সপ্তাহে দুটো তিনটে করে এসওপি দিচ্ছে। সরি। এবং সেই এসওপি গুলো পাল্টে পাল্টে ব্যবহার করা হচ্ছে। সেখানে মানুষ তো প্রত্যেক মুহূর্তে হেনস্থা। খালি যে সাধারণ মানুষ হেনস্থা হচ্ছে তাই নয়। আপনি ভেবে দেখুন, যারা এই কাজটা করছে, 2 মাসে ইলেকশন কমিশনের এটা করা কঠিন। আমি সম্ভব নয় বলবো না। কঠিন কেন? কঠিন এই কারণে যে ইলেকশন কমিশনের তো নিজস্ব কোনো এমপ্লয়ি নেই, এবং এমপ্লয়ীদের উপর তার কন্ট্রোলও নেই। যখন রাজ্যগুলোতে এটা হচ্ছে, তার কন্ট্রোল তারা ডেপুটেশনে নিচ্ছেন, এবং কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে রাজ্য সরকারেরও একটা প্রভাব তাদের উপর আছে। এদেরকে নিয়ে একটা এত বড় কাজ, মহৎ কাজ এত অল্প সময়ে সম্ভব নয়। এই কাজটাই যদি কোনো হেনস্থা ছাড়া হতো, যদি একটা সঠিক সফটওয়্যার হতো, তাহলে কিন্তু আজকে রাজনৈতিক এই তরজাটা এই পর্যায়ে পৌঁছাতো না। এবং রাজনীতিকে যদি ছুটি দিয়ে বলা যায়, সাধারণ মানুষের এই হেনস্থা, এই অপদস্থ, এটা হতে হতো না প্রত্যেক মুহূর্তে। আচ্ছা, আজকে ডক্টর বিশ্বাস, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি আজকে মুখ্যমন্ত্রী বৈঠক থেকে বেরিয়ে এসে যে অপমানের অভিযোগ তুলেছেন, জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার হওয়া সত্ত্বেও তিনি একজন মুখ্যমন্ত্রী, নির্বাচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ধরনের আচরণ করতে পারেন কিনা? এই কথাটা এই কারণে বলছি যে সুপ্রিম কোর্টকেও যখন শুনানি চলছে, তখন কিন্তু নির্বাচন কমিশন তাকে প্রায় গুরুত্বই দিচ্ছে না, তাকে প্রায় অগ্রাহ্য করছে। তাহলে জ্ঞানেশ কুমার এত সাহস বা এত স্পর্ধা কোত্থেকে পাচ্ছেন যে তিনি সুপ্রিম কোর্টকে অমান্য করছেন, একটা নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অবজ্ঞা করছেন? এই সাহসটা তিনি পাচ্ছেন কোত্থেকে? তাহলে কি তাকে কেউ পেছন থেকে মদদ দিচ্ছে বা তাকে বরাভয় দিচ্ছে? দেখুন, আমরা তিনজন যারা আছি তারা একটা মুখ্যমন্ত্রী যা বলবে সেটা নিয়েই মেনে নেবো, এরম তা নয়। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে, আমাদের মধ্যে কিন্তু প্রশ্ন জাগবে। প্রথম কথা, জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচিত কমিশনার। ঠিক আছে, তাকে কমিশনার করা হয়েছে, তার নিজের যোগ্যতায় তিনি হয়েছেন, বা যে প্রশ্নই থাকুক তাকে মানতেই হবে সে ওই জায়গায় আছে, তাকে আমি অগ্রাহ্য করতে পারবো না। আর তার নিশ্চয়ই যা, তাকে নির্বাচন কমিশনের যা আইন আছে, যা কনস্টিটিউশন আছে, সেটা মেনে চলতে হবে। সেটা কি উনি কখনো
উপেক্ষা করতে পারেন না। সেটা উপেক্ষা করে বাংলার মুখ্যমন্ত্রীকে উনি খুশি করবেন বা তোষামত করবেন, এটা করতে কিন্তু ওনার কাজ নয়। হ্যাঁ, ভুল উনি করেছেন, অস্বীকার করার নেই, কিন্তু সে আলোচনাটা কিন্তু অনেকটা মানে আইনি আঙ্গিকে হচ্ছে। যদি আমরা দেখি যে অনেক কিছু লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা বারবার এই কথাটা এসছে, সেটা হচ্ছে, কিন্তু একই সাথে নির্বাচন কমিশনের এত সাহসও হবে না, আবার নির্বাচন কমিশন তোষামোদও করবে না যে একজন মুখ্যমন্ত্রী যা বলবেন সেটাই মেনে নেওয়া। পুরোপুরি নির্বাচন কমিশনকেও আইনের ভিত্তিতে কাজ করতে হয়। যদিও এসআইআরটা তাদের নির্বাচনী কোনোদিনই মানে সংবিধানে ছিল না, এটা নতুন একটা জিনিস তারা নিয়ে এলো, কিন্তু নিয়ে আসা সত্ত্বেও বারবার ওনারা ভুল করছেন, এটা ঠিক। কিন্তু তার জন্য তো হাইকোর্ট আছে। মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন, কিন্তু তারপরে বেরিয়ে এসে যে রাজনীতিটা করছেন, সেটা কতটা সত্যি তো আমরা কেউ ছিলাম না ভেতরে, কয়েকজন মাত্র ছিল, তারা জানে। কিন্তু উনি এটা বলেছেন, নির্বাচন কমিশনের উচিত ছিল একটা প্যারালাল স্টেটমেন্ট কিছু দেওয়া, সেটা ইস্যু করেছে কিনা আমার জানা নেই। কিন্তু আমার নিজের ধারণা, সংবিধান অনুযায়ী জ্ঞানেশ কুমারকে কাজ করতে হবে, সংবিধান অনুযায়ী। আপনি যে বললেন যে নির্বাচন কমিশনের উচিত ছিল একটা বিবৃতি দেওয়া, নির্বাচন কমিশনের যে বিবৃতি দেওয়া আছে, তারা একটা বিবৃতি জারি করেছে, তাতে তারা বাকি সব কথা বলেছে, এমনকি পরোক্ষে হুমকিও দিয়ে রেখেছে যে আইন না মানা হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে হেনস্থা বা অপমানের অভিযোগ তুলেছেন সে সম্পর্কে কমিশন নীরব ছিল। তাহলে তো কিছু করার নেই, আমাকে কমিশনের কথাটাও মানতে হবে। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে, মাঝখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। কারণ জিনিসটা হচ্ছে, আমরা তিনজনই উই হ্যাভ সাম অ্যামাউন্ট অফ ইন্টেলেক্ট ইন আওয়ার মাইন্ড। তো এই জায়গায় থেকে আমার বক্তব্য খুব স্পষ্ট, নির্বাচন কমিশনের সাথে ঝগড়াঝাটি করতে আমি পারবো না। আমাকে যদি আইনের যেখানে গলদ আছে, তার জন্য আদালত আছে, সেই আদালতে গেছে। কিন্তু দিল্লিতে অতজনকে নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের কাছে একটা প্রমাণ, ঠিক আছে, কিন্তু এই প্রমাণ আদালতের কাছে যদি দেওয়া যায় কাগজপত্রে, সেটা কিন্তু অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশনের কাছ থেকে এখন কি বলেছেন, কে বলেছেন, এটা নিয়ে নয়, কিন্তু বক্তব্য হচ্ছে সাধারণ সাধারণ মানুষের কিন্তু খুব অসুবিধা হচ্ছে। এটা তো অস্বীকার করার নেই নির্বাচন কমিশনের কিছু ভুল সিদ্ধান্তের জন্য, কিন্তু সেইটা যদি ঠিক করতে হয়, তাহলে একমাত্র রাস্তা কিন্তু আদালত। যদি হতো ওনার কাছে চিঠি দেওয়া যেত, ওনার কাছে চিঠি দিয়ে যদি জানানো যেত, জানানো গেছে, উনি কোনো উত্তর দেননি, তো আদালতই সব থেকে ভালো রাস্তা, যে এতগুলো চিঠির পর কোনো উত্তর দেয়নি, ওনার সাথে গিয়ে আলাদা করে দেখা করে দিল্লিতে একটা মানে একটা ওরকম মানে একটা প্রোটেস্ট তৈরি করা আমার মনে হয় না খুব কাজের। ইলেকশনের মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা প্লাস পয়েন্ট দিয়ে দেবে, কিন্তু এসআইআর এর জন্য কতটা করবে আমার মনে হয় না খুব বেশি এগোতে পারবে এসআইআর নিয়ে। কিন্তু নির্বাচনী পয়েন্ট যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে বলেন, হ্যাঁ, নির্বাচনী যদি লড়াইটা, মমতা ব্যানার্জি অনেকটা এগিয়ে গেল, এটা ঘটনা। প্রফেসর দাস, আপনাকে আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন করব যে ডক্টর বিশ্বাস বলছেন আদালতের উপর ভরসা করতে হবে বা আদালতের পথে যেতে হবে, কিন্তু সত্যি কি আদালতগুলো আজকে মানুষের প্রকৃত বিচার দিতে পারছে? আদালতের উপর কতটা ভরসা রাখা যায়? বেশ কিছু অভিযোগ এর আগে বা যেসব মামলা চলেছে তাতে শীর্ষ আদালত এমনকি হাইকোর্ট গুলোর যে ভূমিকা, তার থেকে কি আমরা সেই আশা করতে পারি? কঠিন প্রশ্ন করেছেন একটা আমাকে, যে ভরসা করতে পারি কিনা, তার থেকেও বড় বিষয় আমাদের অন্য কোনো পথ আছে কিনা। এখনো পর্যন্ত সাংবিধানিক ভাবে কোনো পথ নেই, কিন্তু আদালত সবসময় যেভাবে বিচার করেন, বিচারের রায় দেন, তাতে যে আমরা সবাই খুশি হই এমন নয়, বরং অনেক ক্ষেত্রে আদালতে না বলতে পারলেও আমাদের মনে একটা অসন্তোষ তৈরি হয়। সেই অসন্তোষটা যদি থাকে, তখন তো মনের মধ্যে ওটা কেঁদে ওঠে যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সেই সুযোগটা কিন্তু থেকে যাচ্ছে। এবং সত্যি কথা বলতে, আমি যদি নিরপেক্ষভাবে আজকে বলি, ভারতবর্ষ যত দিন যাচ্ছে, গরিব মানুষ যাদের কাছে অর্থ নেই, তাদের মনে হয় বিচার পাওয়ার অধিকারও নেই, এমন জায়গায় চলে যাচ্ছে। তার কারণ বিচার ব্যবস্থাটা এমন ভাবে আটকে পড়ছে সাংবিধানিক কাঠামোর মধ্যে, যেখানে গরিব মানুষের লড়াই করাটা খুব কঠিন, খুব কঠিন। ধরুন আজকে এসআইআর এ কেউ হেনস্থা হচ্ছে, অরিন্দম দা খুব সুন্দরভাবে বলছিলেন
যে আইনের পথ ধরা, এটা একটা গুরুত্বপূর্ণ বা সভ্য সুশীল সমাজের কাজ। কিন্তু এটাও তো ভাবতে হবে আমাদের রাজ্যের যে রাজনৈতিক চরিত্র, পরে অরিন্দমদা বললেন, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের সুপ্রিমো হিসাবে যাচ্ছেন সেটা নয়, তৃণমূল নেত্রী হিসাবেও যাচ্ছেন। তার দল, তার কর্মী, এই মানুষদের তাদের লড়াইটাকে তিনি যেন আরেকটু অক্সিজেন দিয়ে দিলেন এখানে গিয়ে। এবং এর ফায়দা দেখুন, আজকে পশ্চিমবঙ্গ থেকে আমরা কত বিষয় প্রত্যেক দিন আদালতে গিয়ে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে, বিচারপতিরা ঠিক করে দিচ্ছেন দেশ কিভাবে চলবে, রাজ্য কিভাবে চলবে, প্রত্যেকটা বিষয়। আপনি শুধু সংবাদ মাধ্যমের প্রসারতা বেড়েছে বলে আর জানতে পারছি এমন নয়। আপনি 10 বছর, 15 বছর, 20 বছর আগে দেখবেন এত মামলা আদালতে কিন্তু হতো না। যত দিন যাচ্ছে মামলার গণ্ডি বাড়ছে। কিন্তু রাজনীতি যতদিন থাকছে, এবং এই ধরনের রাজনীতি, আদালতকে নিরপেক্ষ ভূমিকায় যদি আমরা না দেখি, আজকে যেভাবে রাজনীতিবিদদের উপরে আমাদের গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা দিনের পর দিন কমছে, আদালতের উপরেও কিন্তু জিজ্ঞাসা চিহ্ন উঠতে শুরু করবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।